ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রে বিস্ফোরণে মামলায় আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের জয় নাইকোকে দিতে হবে $4.25 কোটি। তথ্য ফাঁসের অভিযোগে আইআরএস ও ট্রেজারি ডিপার্টমেন্টের বিরুদ্ধে মামলা করলেন ডোনাল্ড ট্রাম্প, $10 বিলিয়ন ক্ষতিপূরণ দাবি। কিউবাকে তেল সরবরাহকারী দেশগুলোর উপর শুল্ক আরোপের নির্দেশ ট্রাম্পের, জ্বালানির সংকট বাড়িয়ে চাপে ফেলতে এমন পদক্ষেপ। ইরান যুক্তরাষ্ট্রে উত্তেজনা ঘিরে উত্তাপ বেড়েছে মধ্যপ্রাচ্যে, ইরানের আশেপাশে সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, পাল্টা হুঁশিয়ারি তেহরানের। আইআরজিসিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করল ইইউ, বাহিনীটির সম্পদ বাজেয়াপ্ত, ভ্রমণে নিষেধাজ্ঞা কার্যকর হবে। দর্শক, বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনে গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস। সুনামগঞ্জের ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রে বিস্ফোরণের ঘটনায় আন্তর্জাতিক আদালতে বড় জয় পেয়েছে বাংলাদেশ। রায়ে কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোকে $42 মিলিয়ন ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে ওয়াশিংটন ভিত্তিক ট্রাইব্যুনাল ইক্সিট। বৃহস্পতিবার পেট্রোবাংলার চেয়ারম্যান প্রকৌশলী রেজানুর রহমান এই রায়ের বিষয়টি নিশ্চিত করেন। মামলা শুনানিতে 2005 সালের ওই ভয়াবহ বিস্ফোরণে বিপুল গ্যাস অপচয় ও পরিবেশগত ক্ষতির জন্য নাইকোকে সরাসরি দায়ী করা হয়। পেট্রোবাংলা জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে দ্রুত সেখানে নতুন কূপ খনন করা হবে। গ্যাস ক্ষেত্রটি দীর্ঘদিন বন্ধ থাকার পর 2003 সালে নাইকোর কাছে হস্তান্তর করা হয়। খনন কাজ চলাকালে সেখানে পরপর দুটি ভয়াবহ বিস্ফোরণে মারাত্মক ক্ষয়ক্ষতি হলেও ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানায় নাইকো। পরবর্তীতে বিষয়টি দেশের আদালত পেরিয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গড়ায়। ট্যাক্স রিটার্নের তথ্য ফাঁসের অভিযোগে আইআরএস ও ট্রেজারি ডিপার্টমেন্টের বিরুদ্ধে $10 বিলিয়ন মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময়ে বৃহস্পতিবার মায়ামির আদালতে এই মামলা দায়ের করা হয়। ট্রাম্পের দাবি, সাবেক আইআরএস ঠিকাদার চার্লস লিটলজন অবৈধভাবে তার গোপন তথ্য বামপন্থী গণমাধ্যমের কাছে ফাঁস করেছেন। আর এই তথ্য ফাঁস আটকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে সরকারি সংস্থাগুলো। এতে ট্রাম্প ও তার পরিবারের ব্যাপক সম্মানহানি ও আর্থিক ক্ষতি হয়েছে। যদিও তথ্য ফাঁসের অপরাধে বর্তমানে 5 বছরের কারাদণ্ড ভোগ করছেন লিটলজন। কিউবাকে তেল সরবরাহকারী দেশগুলোর উপর শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেন তিনি। কিউবাকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে অভিহিত করে দেশটির জ্বালানি সংকট বাড়িয়ে চাপে ফেলতে এমন পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। তবে এই ধরনের পদক্ষেপে বড় ধরনের বাণিজ্যিক ক্ষতির মুখে পড়তে পারে মেক্সিকো, কারণ তারাই কিউবার প্রধান তেল সরবরাহকারী। যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও ট্রাম্পের চাপে তেল সরবরাহ কমানোর আভাস দিয়েছে দেশটির প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবম। ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনা ঘিরে উত্তাপ বেড়েছে মধ্যপ্রাচ্যে। দীর্ঘদিনের হুঁশিয়ারি নিষেধাজ্ঞার পর আলোচনার আগ্রহ প্রকাশ করলেও ইরানের আশেপাশে সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। পারমাণবিক কর্মসূচি ঘিরে ওয়াশিংটনের কড়া অবস্থান আর তেহরানের পাল্টা হুঁশিয়ারিতে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে অঞ্চলটিতে। বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন। সামরিক হুমকির মধ্যে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ওয়াশিংটনের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। ট্রাম্প জানান, ইরানের বিরুদ্ধে এখনই সামরিক পদক্ষেপ নেয়ার বিষয়ে তিনি আশাবাদী নন, তবে সতর্কতা হিসেবে সেখানে আরও একটি যুদ্ধজাহাজ পাঠানোর কথাও উল্লেখ করেছেন ট্রাম্প। গত কয়েকদিনে ইরানের সঙ্গে এ নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান ডোনাল্ড ট্রাম্প। তবে দ্রুত চুক্তিতে না এলে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করে জানান, ইরান কোনো ধরনের পরমাণু কার্যক্রম চালাতে পারবে না। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত 48 ঘণ্টায় ইউএস নৌবাহিনীর ডেস্ট্রয়ার ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক ওই অঞ্চলে প্রবেশ করেছে। এ নিয়ে সেখানে 6টি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ, একটি বিমানবাহী রণতরী এবং 3টি লিটোরাল কমব্যাট শিপ মোতায়েন করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে পাল্টা সতর্কবার্তা দিয়েছে ইরান। রাষ্ট্রীয় টেলিভিশনে ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেন, যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার জবাব হবে দ্রুত ও তাৎক্ষণিক। 7 মাস আগের সংঘাতে যুক্তরাষ্ট্রকে সুযোগ দেয়া হলেও এবার সে ভুল হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
সামরিক উত্তেজনার মধ্যে কূটনৈতিক তৎপরতাও বাড়িয়েছে তেহরান। শুক্রবার তুরস্ক সফরে এসেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এ বিষয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, পারস্পরিক স্বার্থে প্রতিবেশীদের সঙ্গে শক্তিশালী সম্পর্ক করছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এমন সময় তুরস্ক সফর করছেন যখন তেহরানে মার্কিন হামলার শঙ্কা তুঙ্গে। তাই বিশ্লেষকদের ধারণা, উচ্চ স্তরের এ বৈঠকের পর যুক্তরাষ্ট্রকে হামলার সিদ্ধান্ত পরিবর্তনে রাজি করাবে তুরস্ক। এদিকে ইরানি সেনাবাহিনীর অভিজাত শাখা আইআরজিসিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার ব্রাসেলসে ২৭ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইরানের সাম্প্রতিক বিক্ষোভের পর এখন বিক্ষোভকারীদের গণগ্রেফতার অভিযান এবং ভয়ভীতি প্রদর্শন করছে দেশটির নিরাপত্তা বাহিনী। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে দেশটিতে যেন আর বিক্ষোভ দানা বাঁধতে না পারে তাই সাদা পোশাকে নেমে নিরাপত্তা বাহিনী এ পদক্ষেপ নিয়েছে। দেশজুড়ে ব্যাপক গ্রেফতার অভিযান চালিয়ে অভিযুক্তদের গোপন আটক কেন্দ্রে নিয়ে যাচ্ছে তারা। এ নিয়ে আতঙ্কে দিন কাটছে দেশটির সাধারণ নাগরিকদের। বিনয়ামিন, RTV। ইরানের সেনাবাহিনীর অভিজাত শাখা আইআরজিসিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার ব্রাসেলসে ২৭ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সরকার বিরোধী আন্দোলনে দমন পীড়ন ও বিক্ষোভকারীদের হত্যার প্রতিবাদে তেহরানের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নিল ইইউ। জোটের পররাষ্ট্র প্রধান কায়া ক্যালাস জানান, নিজ দেশের নাগরিকদের উপর নৃশংসতা চালানো কোনোভাবে গ্রহণযোগ্য নয় এবং এর মাধ্যমে ইরান সরকার নিজের পতন ডেকে আনছেন। এই সিদ্ধান্তের ফলে বাহিনীটির সম্পদ বাজেয়াপ্ত ও ভ্রমণের নিষেধাজ্ঞা কার্যকর হবে। মুক্তি পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রীর নির্মিত তথ্যচিত্র মেলানিয়া। বিশ্ব একদিকে যখন চরম রাজনৈতিক উত্তেজনায় উত্তপ্ত, তখনই রূপালী পর্দায় পা রাখলেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি। তথ্যচিত্রটি নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। Here we go again. আন্তর্জাতিক ভূরাজনীতির চরম উত্তেজনা, ক্রমবর্ধমান অর্থনৈতিক উদ্বেগ, ইরানের বিরুদ্ধে যুদ্ধের হুমকি, এমনকি অভিবাসন বিরোধী অভিযানের মতো সংকট নিয়ে যখন হিমশিম খাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ঠিক তখনই ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প পা রাখছেন রূপালী পর্দায়। ২০২৫ সালের জানুয়ারিতে স্বামীর শপথ গ্রহণের আগের ২০ দিনের বিস্তারিত জীবন তুলে ধরছেন এক ডকুমেন্টারির মাধ্যমে। মেলানিয়া নামের এই ডকুমেন্টারিতে তাদের অজানা সব তথ্য জানা যাবে বলছেন নির্মাতারা। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ২১টি থিয়েটারে আমন্ত্রিত অতিথিদের সামনে সম্প্রচার করা হয় মেলানিয়া, যেখানে উপস্থিত ছিলেন ট্রাম্প নিজেই। শুক্রবার চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে বিশ্বের প্রায় ১৬০০ স্ক্রিনে। ১০৪ মিনিটের এই তথ্যচিত্র নিয়ে এরই মধ্যে তৈরি হয়েছে বড় ধরনের আলোচনা সমালোচনা। Hi, Mr. President. Congratulations. Did you watch it? I did not. Yeah, I will see it on the news. আলোচনায় এসেছে মেলানিয়ার বড় অঙ্কের বাজেটও। আমাজন MGM স্টুডিও চলচ্চিত্র স্বত্ব কিনেছে $৪০ মিলিয়ন। এছাড়া আরও $৩৫ মিলিয়ন ব্যয় করা হয়েছে প্রমোশনের জন্য। ডকুমেন্টারিতে মূল চরিত্রের পাশাপাশি অন্যতম প্রযোজক থাকায় $৪০ মিলিয়ন বাজেটের প্রায় ৭০% পাবেন মেলানিয়া নিজেই। চলচ্চিত্রের প্রযোজক মার্ক বেকম্যান জানিয়েছে, এটি মোটেও কোনো রাজনৈতিক চলচ্চিত্র নয়। সিনেমাটিতে তার ফ্যাশন, পছন্দ, কূটনৈতিক বাস্তবতা ও জনসাধারণের আড়ালে থাকা কার্যক্রমগুলো গুরুত্ব পেয়েছে। বেকম্যান জানান, দর্শকরা এখানে প্রেসিডেন্টের রাজবোধের মুহূর্তগুলো দেখতে পাবেন। ন্যাশনাল রিসার্চ গ্রুপ NRG এর পূর্বাভাসে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রে উদ্বোধনী সপ্তাহে সিনেমাটিতে প্রায় $৫ মিলিয়ন আয় করতে পারে। তবে ডকুমেন্টারিটি বাণিজ্যিকভাবে লাভজনক অবস্থানে যেতে পারবে না বলে মনে করছেন বেশিরভাগ বিশ্লেষকরা। একই ধরনের ২০০৪ সালের বিখ্যাত ফারেনহাইট চলচ্চিত্রটি $৬ মিলিয়ন খরচের বিপরীতে উদ্বোধনী সপ্তাহে আয় করে $৪১ মিলিয়ন। ২০২৪-এ মাত্র $৩ মিলিয়ন আই অ্যাম রেসিস্টও উদ্বোধনী সপ্তাহে আয় করেছিল $৪.৫ মিলিয়ন। অতিরিক্ত বাজেটের মেলানিয়া এমন সব উদাহরণের ধারের কাছেও যেতে পারবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। রয়েছে বিতর্কও। বক্স অফিসে আয়ের তুলনায় এর বিশাল অঙ্কের বাজেটের কারণে অনেকে সন্দেহ করছেন যে ট্রাম্প প্রশাসনের অনুগ্রহ পাওয়ার জন্যই এতে বিনিয়োগ করা হয়েছে। আব্দুল মালেক, RTV। আর এর সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTV সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।